শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। আজকে প্রথম ঘন্টা যিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে আপনাদের চমৎকার সময় কাটবে। তিনি একজন ছড়াকার এবং লেখক অজয় দাশগুপ্ত। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। ছড়াকার এবং এই যে লেখক, এই যে পরিচয়টা, এটা কেমন লাগে? একটা মানুষের পরিচয় তো গড়ে তুলতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, এবং এই দীর্ঘ সময়টি ধরেন মানুষের রক্তের মধ্যে। আমাদের জীবনানন্দ দাশের কবিতায় আছে না, কোনো এক অন্তর্গত বিপন্ন বিস্ময় আমাদের রক্তের ভিতর খেলা করে। পরিণত বয়সে এসে আমার মনে হয় ছড়া এবং লেখাই আমার রক্তের ভিতর খেলা করেছিল বলেই আমাকে এই নামে ডাকা হয়। সো আপনার কোনো আফসোস নাই যে আপনি যা হতে চেয়েছেন তা হয়েছেন? আফসোস না থাকলে তো আমি শেষ হয়ে যাব। কোনো মানুষ তখনই তৃপ্ত হয় যখন সে শেষ হয়ে যায়। অতৃপ্তি হচ্ছে মানুষের চালিকা শক্তি, বিশেষ করে সৃজনশীলতার জন্য। তো ছোট্ট একটা কথা বলি এখানে, আমরা যখন বিদেশ যাই 1996 সালে অস্ট্রেলিয়াতে যাই, তখন সকলকে দেখলাম যে মানুষজন খুব ব্যস্ত। বাঙালিরা অভিবাসন যারা নিয়ে গেছে আমার মতো, তারা স্যাটেল যেটাকে আমরা বলি, তো সকলেই বড় বড় টেলিভিশন এবং গাড়ি কেনার বলবো যে প্রচেষ্টা করছে। ওটা বিষয় নয় যে আপনি কাজ করেন কি করেন না, সরকারও যে অনুদান দিত বা দেয়, যদি কেউ নেয় তাহলে সেটা দিয়ে এটা ম্যানেজ করা যায়। তো আমার তো আর বাংলাদেশ থেকে যাওয়ার সময় গাড়ি ছিল না। আমার উচিত ছিল প্রথমে একটা গাড়ি কেনা, বড় ধরনের একটা টেলিভিশন কেনা। তো স্ত্রীর কারণে একটা মোটামুটি সাইজের টেলিভিশন কিনে আমি একটা ফ্যাক্স মেশিন কিনেছিলাম। ওকে। এই ফ্যাক্স মেশিন কেনার কারণটা হচ্ছে বাংলাদেশের সাথে আমি লেখালেখিতে যেন যুক্ত থাকতে পারি, কারণ তখন ইন্টারনেট চালু হয়নি, অন্য কোনো উপায় ছিল না যে আপনি বাংলাদেশের সাথে যুক্ত। কত সালের গল্প এটা? 1997 সালে, 96 ডিসেম্বরে আমি গিয়েছি ওখানে। আমরা আরেকটু পিছনে যেতে চাই, একেবারে আপনার শৈশব থেকেই জানতে চাইবো। আমরা বিশ্বাস করি ছোটবেলাটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, সে যে পরিবেশে বড় হয়ে উঠছে। কি মনে পড়ে আজকের এই অনুষ্ঠানে বসে ছোটবেলার কথা যদি একটু জানতে চাইবো? দেখুন, আমি পৃথিবীর অন্যতম সুন্দর শহরে জন্মগ্রহণ করেছি, যার নাম চট্টগ্রাম। আচ্ছা। একমাত্র শহর যেখানে মাথার কাছে পাহাড় আছে, পায়ের কাছে বঙ্গোপসাগর, এবং এর সংস্কৃতি খুবই ডিফারেন্ট বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে। আপনি জানেন, ভাষা, খাবার, পোশাক, বৈচিত্র্য সবকিছু মিলে চট্টগ্রাম ও সিলেট হচ্ছে বাংলাদেশে পৃথক দুটি সত্তা, ভেতরে থেকেই পৃথক দুটি সত্তা। সেই রকম একটি শহরে জন্মগ্রহণ করেছি, যেটা বলছেন যে আমি যদি পার্সোনালাইজ করি, আমার জন্ম হয়েছে সবুজ শোভিত একটা ছোট্ট এলাকা, যেটা নাম হচ্ছে এনায়েত বাজার গোয়ালপাড়া। ওখানে আমার জন্ম হয়েছে। তো ওখানে আমি আমার পরিবারে আমি একমাত্র পুত্র সন্তান, 4টে দিদির পরে। তো স্বাভাবিকভাবে আমার একটু প্রাধান্য ছিল, প্রাধান্য এবং আদর খুব পেতেন। হ্যাঁ, দুরন্ত ছিলাম আর কিছু। আচ্ছা, বাবা কি করতেন? আমার বাবা ছিলেন পেশায় ব্যাংকার, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের অফিসার ছিলেন আমার পিতা। আর মা গৃহিণী, কিন্তু যা হয় আমাদের সকলের মায়ের মতো সবচেয়ে শিক্ষিত এবং বুদ্ধিমতী আমার মতে, যিনি সংসার পরিচালনা করেন। পিতা তো ধরেন আমাদের পিতারা হচ্ছে পরিবারের ট্রেজারার, ওদের টাকা উপার্জন করা প্রয়োজন, এনে দিত। এবং বিশেষ করে তখনকার দিনে আমরা কে কোন ক্লাসে পড়ছি, আমাদের কি প্রয়োজন হতে পারে, মা হচ্ছে একটা সুইচ মেশিন, উনি জানতেন। এবং উনি এই প্রয়োজনীয়তাগুলো ঠিকভাবে পূরণ করতে পারতেন সঠিক সময়ে। যেমন ধরেন, আমার পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে, আমার একটা কলম খুঁজে পাওয়া যাচ্ছে না, মা এটা খুঁজে পেতেন। আশ্চর্য। কিন্তু আমার সব দিদিগুলো বললাম না বড় বড়, তো এক দিদি আপনার মাস্টার্স করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ব্যাচ থেকে, খুবই খটমটে ছিল ওর মেজাজ আর কি। আমি মাকেই দেখতাম যে সেই শুধু জানতো, মাই শুধু জানতেন ওর কখন কোনটা প্রয়োজন হয়। মারা কিন্তু আমার মনে হয় যে বড় হওয়ার ব্যাপারে আপনি যেটা বলছেন, আমার মায়ের প্রভাব আমার উপর পড়েছে বলে আমার মনে হয় আমি সংস্কৃতির এই বিষয়গুলো আমার ভেতর আছে। কারণ আমার পিতা ছিলেন খুবই হিউমারাস একজন মানুষ, উনি রসিকতা পছন্দ করতেন খুব, যদিও কঠিন মানুষ ছিলেন। আর আপনার ব্যাংকে কাজ করতেন, তো ওনার অত সময় ছিল না, উনি যেতেন আসতেন। কিন্তু আমি কি করতাম সব মা জানতো, আমার যে ইয়েগুলো, ডিজায়ারগুলো বা আমার যে চাওয়াগুলো। তো সেই দিক থেকে আমি বলবো যে আমার মা আমার সংস্কৃতি বা বেড়ে ওঠার একজন প্রকৃত অভিভাবক ছিলেন। বাহ, চমৎকার। আপনার দিদিদের সাথে কেমন সম্পর্ক ছিল সেটাও শুনবো, সেটারও জানার ইচ্ছা আছে। কিন্তু আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি সেটাই এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই।
বাংলাদেশের ছড়া সাহিত্যের অন্যতম সফল ছড়াকার অজয় দাশগুপ্ত, যাদের হাতে বাংলাদেশের ছড়া সাহিত্যের বিস্তার ঘটেছিল, তিনি তাদের একজন। পরবর্তীকালে কবিতা হয়ে চলমান লেখালেখি কলাম জগতে প্রবেশ করেন। 90 দশকের শেষ প্রান্ত থেকে বাংলাদেশের সবগুলো দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় লিখে চলেছেন। তার বর্তমান আবাস অস্ট্রেলিয়ার সিডনিতে। অজয় দাশগুপ্তের ছড়া ও প্রবন্ধের বেশ কটি উল্লেখযোগ্য বইয়ের পাশাপাশি কলমগুচ্ছও বেরিয়েছে। প্রকাশের দিন গুনছে আত্মজীবনীমূলক লেখা গ্রন্থ বহুরূপে সম্মুখে তোমার। পাশাপাশি তিনি পেশায় একজন পরীক্ষক। ভ্রমণের নেশা থেকে দুনিয়ার অনেকগুলো দেশ ভ্রমণ শেষে লিখেছেন ইয়াহিয়া থেকে পলপট। আমরা তার কাছে আবারও ফিরছি। আমরা কাজের জায়গাটা তো নিশ্চয়ই কথা বলবো আজকে, কিন্তু যেখানটায় ছিলাম আপনার ছোটবেলাটা এবং পরিবারের গল্প শুনছিলাম। দিদিদের সাথে কেমন সম্পর্ক ছিল? তো 4 দিদির পরে আপনি একমাত্র ভাই, নিশ্চয়ই বোনদের সাথেও একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। ছোট ছোট নিশ্চয়ই গল্পও রয়েছে, সেগুলো একটু শুনবো। ধরুন, পরিবারের গল্পের যদি আমি বলতে হয়, আমি বলবো কি, তখনকার সমাজটাই আমরা যখন বড় হচ্ছিলাম, এক সংঘবদ্ধ জীবন ছিল মানুষের। আমি মনে করি কমলা লেবুর মতো। পরিবার ওকে ধরে রেখেছে সবাইকে। ভেতরের কোষগুলো সব স্বতন্ত্র, প্রত্যেকটা এক একটা আইডেন্টিক্যাল, কিন্তু এগুলোকে ধরে রেখেছিল। কি কি ধরে রেখেছিল? সংস্কৃতি ধরে রেখেছিল, মাতা পিতা ধরে রেখেছিলেন, এবং ধরে রেখেছিল কি আমাদের জীবনবোধ। ওই জীবনবোধটা তখন খুব শক্তিশালী ছিল। আমি এখানে একটা ছোট্ট কথা বলি। একটা সময় আমরা বিশ্বাস করতাম হাই লিভিং প্লেইন থিঙ্কিং, উচ্চ জীবনযাপন করবে আর করবে না, এটা এখন হয়েছে। আগে ছিল প্লেইন লিভিং হাই থিঙ্কিং, সাধারণ জীবনযাপন করবে, উচ্চ চিন্তা করবে। পাকিস্তান আমলে এসে এটাকে নামিয়ে আনা হলো আপনার হাই লিভিং প্লেইন থিঙ্কিং বললাম, হাই লিভিং নো থিঙ্কিং। এখন আমাদের হাই লিভিং আছে, কিন্তু কোনো থিঙ্কিং আসলে কাজ করে কিনা আমি অন্তত বুঝতে পারি না। কিন্তু আপনি যে সময়ের কথা জানতে চাচ্ছেন, সেই সময় ধরেন আমরা যখনই যেখানে পড়তে গেছি, বা আমাদের যে শিক্ষাটা হয়েছে, আমাদের শিক্ষাগুরু যারা ছিলেন, আমাদের টিচার যিনি ছিলেন, এই মুহূর্তে আমি স্মরণ করব আমাদের হাই স্কুলের প্রয়াত প্রধান শিক্ষক কে মাহমুদুল হক, চট্টগ্রামের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। তিনি দেখতে ধরেন তিনি খুবই ধার্মিক মানুষ ছিলেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, খুবই ধার্মিক একজন পরহেজগার আমরা যারা বলি, ওই ধরনের একজন মানুষ ছিলেন। কিন্তু তিনি আমাদের আইডেন্টিফাই করেছেন সংস্কৃতির ব্যাপারে। ক্লাস 9-এ পড়ছি, একদিন উনি আমাকে দাঁড় করিয়ে দিলেন, বললেন যে তুমি নাকি খাতার পিছনে কি কি লেখো। আমি তো ভেবেছি, ধরেন তখন ক্লাস 9-10-এ হেডমাস্টার ডাকা মানেই তো একটা মারামারি, মানে কিছু একটা করেছি যার জন্য মার খেতে হবে। তুমি দাঁড় করিয়ে দিলেন এবং হাতে একটা চিরকুট ধরিয়ে দিলেন, আমাদের 3-4 জনকে বিষয়গুলোর উপর বলতে হবে। তা আমার ভাগ্যে পড়েছিল বঙ্গবন্ধু। তো আমি আমার মনে যা আসে ওই সময়ের, আমি একটা তরুণ ছেলে বলেছি। পরে দেখি একদিন বা 2 দিন পরে ওটা রেজাল্ট বেরিয়ে আমি প্রথম হয়েছি উপস্থিত বক্তৃতায়, এবং আমাকে 3টে বই দেওয়া হয়েছিল। আমি ঘটনাটা বললাম এই কারণে, খুব কঠিন একটা বই, আহমদ সফার বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। কোন ক্লাস এটা? ক্লাস 9। আমাকে বই দেওয়া সেই সময় বোধহয় উচিত হয়নি, কিন্তু বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, ওঙ্কার নামে তার একটা কবিতার বই ছিল আহমদ সফার। ওইটা আরেকটা কি বই ছিল। কেন বললাম এটা? আহমদ সফারের বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস আমি বাড়ি নিয়ে খুললাম যে আমি তো পড়বো এটা। প্রথম লাইনটা কি জানেন? বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, যা বলছেন শুনলে বাংলাদেশের উন্নতি হবে না। আমি এটা পরে হজম করতে আমার আরো কয়েক বছর লেগেছে। তো এখন এই যে স্যার যে এই বইটা আমাকে দিলেন, বা আমাদেরকে যে নিয়ে গেলেন, কথা বলানো শেখালেন, ডায়াস দিলেন, মঞ্চ দিলেন, সেটা না হলে তো হয়তো আমি কথা বলতে জানতাম না, বাড়িতে কথা বলতাম। আরেকদিন এই প্রধান শিক্ষককে আরেকদিন খবর দিয়েছেন এরকম দেখা করতে হবে। উনি দূরে একটা রুমে বসতেন, কোনো কথাবার্তা নেই তখনকার দিনে, শুভ্র সফেদ মানুষ, এবং পড়তেনও সফেদ পাঞ্জাবি পায়জামা, দাড়ি ছিল চমৎকার দেখতে। বেরিয়ে এসে বলছে গাড়িতে ওঠ, এরকম করে বলতো না টিচাররা, ওঠ তুমি করে তুই করে বলতো। আমরা উঠে গেছি গাড়িতে, একটা পুরোনো দিনের একটা মাইক্রো মতো। কোথায় নিয়ে যাচ্ছে আমার তো জিজ্ঞেস করার সাহসও নেই। আমরা 2-3 জন দেখি রেডিও স্টেশনের সামনে এসে থেমেছে, বাংলাদেশের বেতার চট্টগ্রাম। তখন স্যার আমরা এখানে ভিতরে যাও। ভিতরে গেলাম, আপনার হয়তো নাম জানবেন, শহীদ জায়া বেগম মুস্তারি শফি, আমাদের দেশের বিখ্যাত মহিলা। এই প্রথম, আমরা কিন্তু এক গলিতে থাকতাম, কিন্তু তাকে আমি চিনতাম না। উনি আমাদের গলির মোড়ে, তাদের 3 তলা বাড়ি ছিল। এই প্রথম ওনার সাথে আমার পরিচয় হচ্ছে। ছোটদের অনুষ্ঠানে নিয়ে গেছে উনি আমাদের হেড স্যার। আমাকে ছড়া পড়তে দিয়েছে, আমার এক বন্ধু ছিল ওকে গল্প পড়তে দিয়েছে, আরেকজনকে গান করতে দিয়েছে। এটাই কি প্রথম আপনার এই ছড়ার সঙ্গে রেডিও অনুষ্ঠান? না, এটার হচ্ছে
1970 সালে দৈনিক পয়গাম নামে ঢাকা থেকে একখানা পত্রিকা বের করা হতো। আচ্ছা। যদিও পত্রিকাটির মালিকানা একটু যাই হোক, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমরা তো জানতাম না, আমি তো তখন ছোট। আমাদের ওখানে আন্দর কিল্লা নামে একটা জায়গা আছে। তখনকার দিনে কিছুদিন আগেও বাংলাদেশে এটা ছিল, পত্রিকা বিছিয়ে বিক্রি করা, সারি সারি পত্রিকা বিছানো থাকতো। এখন তো ইন্টারনেট হওয়াতে এগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে। ওই পত্রিকাগুলো দেখার মধ্যেও একটা সৌন্দর্য ছিল আপনার। আমি ছুটে ছুটে যেতাম, আমি ছোট ছিলাম, ছুটে ছুটে যেতাম। একদিন এরকম দৈনিক পয়গাম পত্রিকাটা আমার চোখে পড়েছে, এত ঝকঝকে ছাপা এবং সুন্দর। আমি মানে বাচ্চা বলে হয়তো কম গালাগালি করতে পারি, কারণ আমি তো কিনতেছি না, খালি উল্টাচ্ছি। তো আমি ওটা খুলে ছোটদের পাতাটা দেখলাম নওনেহালের আসর, নওনেহালের আসর মানে নওনেহাল আর কি, নতুন চাঁদ। ওটা তো বোঝার ক্ষমতা নেই তখন। পাতাটা পছন্দ হয়, আমি ঠিকানাটা টুকে নিলাম, নিয়ে আমি একটা ছড়া লিখে পাঠালাম। আমি যতটুকু পারি ওইভাবে লিখে, ওই বয়সে। পরের সপ্তাহে ওই ছড়াটা ছাপা হয়ে গেল। মহা খুশি আমি, আমার একটা ছড়া ছাপা হয়েছে জাতীয় পত্রিকায়। সাথে সাথে বাসায় গিয়ে আমি আরেকটা লেখা লিখলাম, প্রথম লেখার আনন্দ। 2 দিন পরে ওইটাও ড্রপ করে দিলাম ঢাকার জন্য। পরের সপ্তাহ বোধহয় আবার ওই লেখাটাও ছাপা হয়ে গেল। আমি তো মনে হলো আমি তো লেখক হয়ে গেছি, কিন্তু লেখক হবো কি করে, তো যুদ্ধ লেগে গেছে এরপরে। এরপরেই বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধের তখন ঘনঘটা চলছে, একদম এই ছিল প্রথম ছাপা হওয়ার কাহিনী আর কি। যুদ্ধের কিছু কি মনে পড়ে সে সময়? কোনো পরিষ্কার মনে আছে না, আমি তো ক্লাস 8-এ উঠেছি তখন। আচ্ছা, ক্লাস 8-এ উঠেছি, তো বালক তো। বিশেষ কোনো স্মৃতি আছে? বা হ্যাঁ, কষ্ট হয়েছিল সীমান্ত পাড়ি দিতে, সারা রাত ভিজতে হয়েছে। অনেকে বলে না যে দেশের বাইরে দেশের ভিতরে এভাবে ঠিক করা উচিত নয়, সবাই মুক্তিযুদ্ধ করেছে, এটাও এক ধরনের মুক্তিযুদ্ধ। যে কষ্ট আমরা করেছি, ধরেন আমাদের পরিবার অনেক, আমি বলবো আমরা অনেক ভাগ্য ভালো যে আমরা ওই স্বল্প সময়ে হয়তো পার হয়ে যেতে পেরেছি একটা নিরাপদ এলাকায়। ওখানে গিয়ে যে অবর্ণনীয় দুঃখ কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে, পরে আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছি, ফিরে এসেছি, সেটা ভিন্ন ইতিহাস। এই যে ধরেন ভেতরে থেকে এবং পেরিয়ে যাওয়ার জন্য যে কষ্ট, যে যুদ্ধ, সেটা তো মুক্তিযুদ্ধ। এটা তো আমি তো কোনো অন্যায় করিনি, বা বাংলাদেশের কোটি কোটি মানুষের পরিবার তো কোনো অন্যায় করেনি। মুক্তির জন্য লড়াই করতে গিয়ে তো এটা হয়েছে। তো ওইটা খুব মনে আছে যে সারা রাত ভিজেছি আমরা, সারা রাত বলতে সারা রাত, সন্ধ্যা থেকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে, কারণ কোন দিক দিয়ে গেলে কে ধরবে তো কোনো ঠিক নেই। আমাদের একজন দালাল ঠিক করতে হয়েছিল সীমান্ত পার করে দেওয়ার জন্য। আমি বরং বলবো যে সহজ সাহায্যকারী, দালাল শব্দটা ব্যবহার করব না। তো উনি আমাদের রাস্তা চিনেছি, এবং গাছের তলায় থাকতে হয়েছে, গাছের উপরেও থাকতে হয়েছে। মেয়েদের গাছের তলায় বসি, আমার 2 দিদি ছিল তখন সাথে, আর আমি আর আমার বাবা মা। আর আমাকে গাছের উপর উঠতে হয়েছে, আমার বাবাকে মহিলাগুলিকে নিয়ে সে নিচে ছিল। অবর্ণনীয় বৃষ্টি হচ্ছে সারা রাত। তারপর ভোরের দিকে আমরা গিয়ে কোন এলাকায় গিয়েছিলেন? পৌঁছেছিলাম ওই সাবরুম বলে একটা এলাকা। এটা কোথায়? ত্রিপুরা। আচ্ছা। ওখানে একটা নদী ছিল, যেই নদীর পাশাপাশি এসেছি, কি উল্লাস আমার এখনো মনে আছে। বলছে এই নদীর 2 ভাগের 1 ভাগ পাকিস্তান, 1 ভাগ ভারত। আমরা বুঝবো কি করে কোন ভাগ ভারত কোন ভাগ পাকিস্তান? তো যেই ভাগটা পাকিস্তানের ওটা আমাদের দিকে, ওইখান থেকে মাথা ডুব দিয়ে গিয়ে ওইখানে উঠতে হয়েছে। ওর মধ্যে আপনাকে মানে পাকিস্তানি মিলিটারিদের রাইট আছে আপনাকে গুলি করার। আচ্ছা। তো সবগুলো মানুষই ওরকম করছে, যারা যত ভোরে পারছে তত ভোরে পার হয়ে যাচ্ছে। তো আমরা ওটা তো ধরেন ভোলার মতো স্মৃতি নয়। ওই সময়টাতে কি ভেবেছিলেন যে জীবনে আসলে আজকে যে পরিচয়টা দাঁড়িয়েছে সেটাই হবে, নাকি অন্য কোনো স্বপ্ন ছিল? আমার মনে হয় অবচেতনে এটাই ভেবেছিলাম। কারণ ধরেন আপনারা আমাকে কলাম লেখক বলছেন, তো কলাম লেখক এটা হয়েছে আমরা এরশাদের কারণে। এরশাদের পতনের পরে যখন পত্রিকাগুলো খুলে গেছে, তখন মনে হলো যে ছড়া কবিতা তো অনেক লিখেছি, এখন তো দেখি সকলের ছবি দিয়ে লেখা চাপা হচ্ছে, তা আমার কি অপরাধ, আমিও তো পারবো এটা। এই করতে 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 আস্তে আস্তে হয়ে গেছে। কিন্তু এবং কারণও ছিল, ধরেন তখন অসঙ্গতিগুলো প্রকাশ করবার জন্য এটাই ছিল বাহন। এতগুলো টিভি আমাদের ছিল না তখন, মিডিয়া ছিল না, অন্য কোনো মিডিয়া, সামাজিক মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না। তাহলে প্রকাশের বাহন ছিল একমাত্র সংবাদপত্র। সে কারণে আমাদের লেখালেখিগুলো সংবাদপত্র ভিত্তিক ছিল। বিউটি অফ দ্যাট কনটেক্সট, যেটা আমি বলবো যে সৌন্দর্য ছিল, ওটা স্থায়ী হয়। মুদ্রণ তো কখনো, আমরা বলি যে অক্ষর হচ্ছে অমর, অক্ষরের তো বিনাশ নেই। সেই কবে আপনার প্রস্তরে লিখে গেছে মানুষ ইতিহাস, যখন খাতা ছিল না, বই ছিল না, শিলালিপিতে উৎকীর্ণ করে গেছে ভারতের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সেগুলো রয়ে গেছে না। কারণ যে জিনিসই লিখিত হবে সেটা একটা, আমি মনে করি, তথ্য এবং দলিল হওয়া উচিত। তো
যেটা আপনি বলছিলেন যে এভাবে হবে কিনা, এরও আগে লেখালেখি ছাপা হওয়ারও আগে যে গল্পটা বলছিলাম, তখন দৈনিক ইত্তেফাক ছিল সবচেয়ে জনপ্রিয় পত্রিকা এবং কচিকাচার আসর ছিল সম্ভবত এরকম জনপ্রিয়তা পৃথিবীর কোনো ছোটদের আসর পেয়েছে কিনা আমার জানা নেই, যদিও আমি খেলাঘরের সাথে যুক্ত ছিলাম। তো কচিকাচার আসরের আপনারা সবাই জানেন যে দাদা ভাই যিনি ছিলেন তিনি রোকানুজ্জামান খান, বিখ্যাত মানুষ, এই যে স্বগত পত্রিকার যে জামাই হতেন উনি, তাদের, এবং ছড়াকার, সাংবাদিক, সম্পাদক, শিশু সংগঠক। তো দাদা ভাইয়ের একটা চিঠি ছাপা হতো ইয়েতে কচিকাচার আসরে, অন্য কিছু বাদ দিয়ে আমরা ওই লেখাটা পড়তাম। ওই লেখায় যে আমরা কত মাণিক্য পেয়েছি এটা চিন্তাও করা যায় না। দাদা ভাই প্রয়াত শিল্পী সুবীর নন্দী সম্পর্কে লিখেছিলেন যে একটি কিশোর আমাকে গান শোনাতে শোনাতে সিলেট থেকে এনেছে, আমি জানি এই ছেলেটি একদিন বড় হবে, দেখেন এই বড় হয়ে কিন্তু সুবীর নন্দী হয়েছে, আমি প্রথম জেনেছি দাদা ভাইয়ের চিঠিতে। তো ওইখানে একটা ছোট্ট শূন্যস্থান মানে কুপন থাকতো সদস্য হওয়ার জন্য। আমি সম্ভবত তখন ক্লাস 6-এ পড়ি বা 5-এ পড়ি এরকম। আমার একদিন মনে হলো বাড়িতে এটা লুকিয়ে আমি কাটলাম ওইটা, ওই ফর্মটা কেটে আমি আমার যেটুকু হাতের লেখা ওটাতেও ফিল আপ করলাম। আমার কিন্তু সার্টিফিকেট নাম হচ্ছে অজয় কুমার দাশগুপ্ত, তো আমি ওটা লিখলাম। আমি প্রাইমারি স্কুল, রেলওয়ে হাসপাতাল কলোনি প্রাইমারি স্কুলে এটা লিখলাম, 4র্থ বা 5ম শ্রেণী এটা লিখলাম, আমার বাড়ির ঠিকানা লিখলাম, আমরা যেখানে থাকতাম, লিখে একজনকে টাকা দিই। আমি তো আর পোস্ট অফিস যেতে পারবো না ওই বয়সে, আমি কাকে যেন ম্যানেজ করে ওটা পাঠালাম, 4 আনা লাগতো খাম দিয়ে ঢাকা। ছাপা তো হয় না, পরের সপ্তাহে প্রত্যেকটা নাম পড়লাম, 50-60টা নাম ছাপা হয়, আমার নাম নাই। আবার পরের সপ্তাহে আসলো, আমার নাম নাই 50টার মধ্যে, আর আমার আর হবে না। তারপরের সপ্তাহে দেখি আমার নাম উঠে গেছে। এটা কেন বললাম জানেন? ওই সময় ওই নামটা, এতগুলি কলাম লিখলাম ভাই জীবনে, প্রত্যেক দিন প্রায় জাতীয় পত্রিকায় এই কবিতা লিখলাম, ছড়া লিখলাম, ওই খ্যাতি আমি আর আমার জীবনে পাইনি। আমাদের একটা খালা ছিল, বালা ডাকতাম ওনাকে আমি, ভালা মানে ভালো, উনি ওইটা কপি করে পুরো পাড়ায় বিলালো। পুরো পাড়ার মধ্যে একটা ধারণা হলো যে আমি বিখ্যাত কেউ হয়ে গেছে। আমার বয়স তখন, কত চিন্তা করেন, ক্লাস 6-এ পড়ছেন, 5-এ, আমি হাই স্কুল উঠিনি তখন। আমি বলছি কি জানেন তো, তখন মানুষের বিশ্বাস ছিল পত্রিকা বা মিডিয়ার উপরে, মানুষের আস্থা ছিল, বিশ্বাস করতে যে যেটা মুদ্রিত হয়েছে তার মানে এখানে কোনো কিছু একটা আছে, যে বিষয়টা এখন আমরা ফিকে করে ফেলেছি। আপনি কি ম্যাট্রিকটা সায়েন্সে দিয়েছেন? তারপরে কলেজে গিয়ে ইন্টারমিডিয়েট চলে গেলাম, তারপর ইকোনমিক্সে পড়লাম, তারপর বিদেশে চলে গেলাম। কোন কলেজে পড়লেন? চট্টগ্রাম কলেজ। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করে আমি বিদেশ চলে গেলাম। বিদেশে কেন গেলেন? কঠিন প্রশ্ন। আমার ব্যক্তিগত মত হচ্ছে আমি দুটো কারণে তখন আমি হয়েছিলাম অভিবাসী, এখন হলে হয়তো নাও হতে পারতাম। তখনকার বাংলাদেশে এরকম ছিল না। মিডিয়ার কথা বলছি, সামাজিক কথা বলছি এবং নথির কথা বলছি। আমাদের খুব কষ্ট হয়েছিল কাজ পেতে, সবকিছু অবরুদ্ধ। লুৎফুর রহমান সরকার নামে একজন ব্যাংকার ছিলেন, হয়তো জানবেন, মারা গেছেন সম্ভবত, সাহিত্যিকও ছিলেন। উনি প্রায় বিদেশ যেতেন এবং শিক্ষিত মানুষ। উনি ফিরে এসে বললেন যে এই ক্লারিক্যাল সিস্টেম ব্যাংকিং আমি রাখবো না, এখানে ক্লারিক্যালদের ছোট করার কোনো কারণ নেই। আমার পিতা কেরানি হিসেবে পূর্ব পাকিস্তান ন্যাশনাল ব্যাংকে জয়েন করে তারপরে অফিসার হয়েছেন। উনি বলতে চাচ্ছেন যে কেন এটা হবে, আমি একটা মানুষকে কেরানি কেন বলবো, আমি অফিসার দিয়ে শুরু করব, কাজ একই করবে কিন্তু প্রবেশনারি অফিসার দিয়ে শুরু হবে। উনি এই বিপ্লবটা করলেন ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির নাম দিয়ে। আমাদের তো চাকরির দরকার। পরে আমি বিসিএস এ কোয়ালিফাই করেছিলাম ব্রিটেনে, কিন্তু তার আগে আমার তো কাজের প্রয়োজন হবে। আমি তখন প্রেম করছি, আমার তো বিয়ে করতে হবে, আমার তো সঙ্গতির প্রয়োজন আছে তখন। এবং পত্রিকাগুলো তখন পয়সা দিতে পারে না, ওদের কোনো দোষ ছিল না, ওদের লিমিটেড সোর্স, আজকে বেতন দিলে কালকে দিতে পারে না, এখনো তো তাই আছে না অনেক জায়গায়। তারপর আর একটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পত্রিকা, টিকতে পারছে না, নানা ধরনের ইয়ে। তখন পরীক্ষা দিয়ে আমার চাকরি হয়ে গেল ইয়েতে, ব্যাংকে। আপনি প্রশ্ন করছিলেন যে কেন আমি গেলাম, আমি ভাবলাম যে একটা গণতান্ত্রিক দেশে গিয়ে দেখি না কেন। আমি তো অবৈধ যেতে চাচ্ছি না, বা এমন যাচ্ছি না যে অনিশ্চিত কিছু, আমি মাইগ্রেশন নিয়েই যেতে চাচ্ছি, অভিবাসন যেটা যদি হয় তাহলে আমি যাব। এবং একটা যেটাকে আমরা ডেভেলপড অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি বলি, তার একটা আদলে যদি আমি নিজেকে কিছুদিন রাখতে পারি, এরকম একটা ভাবনা ছিল। আর একটা ভাবনা হচ্ছে ধরেন ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, দেখা হয় নেই চক্ষু মেলিয়া, দেখে আসি। এরকম দেখতে গিয়ে আজকে 27 বছর হয়ে গেছে আর কি।
ওকে, সো আপনি গেলেন, আমাদের বিদেশ যাওয়াটা নিয়ে যতটা ফ্যান্টাসি থাকে, বিদেশে পৌঁছানোর পর সেই ফ্যান্টাসি সবার আগে ভাঙে, এটা আমরা শুনেছি। আপনার ক্ষেত্রে কি হলো আসলে? না, ফ্যান্টাসি আমার ভাঙে না। না, আপনি গিয়ে কি ইনিশিয়ালি খুব ভালো অবস্থা পেয়েছিলেন, নাকি নিজে থেকে মানিয়ে নিতে একটু সময় লেগেছে? সময় লেগেছে, প্রচুর মানিয়ে নিতে সময় লেগেছে। কিন্তু ধরেন আপনি যেটা বলছেন, এটা তো ওয়েলফেয়ার কান্ট্রির মতো অস্ট্রেলিয়া, না? সামহাও আপনাকে সাপোর্ট করবে? হ্যাঁ, এখন ধরেন হচ্ছে না, এটা কমে এসছে। আমার একটা সৌভাগ্য, আমি কাজ করি, আমি এখনো কাজ করি, আমি 4 দিন পরীক্ষক হিসাবে। আমি কাজ ভালোবাসি, আমার পিতারও এই প্রবণতা ছিল। কাজ করে আপনার যে আনন্দ, সেটা তো অনুদানের টাকায় তো সেটা হয় না, সেটা এক ধরনের ভিক্ষা আমি মনে করি। কিন্তু সেটা নিতেও হয় মাঝে মাঝে। আমি যখন গেছি, ধরেন আমি $1000 নিয়ে গেছিলাম, তখনকার বাংলাদেশ ভিন্ন ধরনের। আমি ওটা বলার পরে আমি বলছি, আমার কাছে $1000 আছে, তোমরা আমাকে অভিবাসন দিয়েছো, আমার টেস্ট করে এই করে সেই করে। বলছে না, আমরা সাপোর্ট করবো। 6 মাস আমি সাপোর্ট পেয়েছিলাম, যেটা আমি প্রথমে বললাম। ওই সাপোর্টে কিন্তু গাড়িও কেনা যেত, যদি আমি কিনিনি, কিন্তু ওই সাপোর্টে গাড়িও কেনা যেত, যে সাপোর্টটা করতো ওই সময়। তারপরে ধরেন আমি চাকরি পেলাম ব্যাংকে, তো বাচ্চাটা একটু বড় হওয়া পর্যন্ত আমার স্ত্রী অপেক্ষা করলো, তারপর সে একটা স্কুলে কাজ পেল। তখন আমাদের 3 জনকে ওরা কিছু অনুদান, যেটাকে বলে যে মানে ভাতা, তো ওটা চলার পরে আমি আস্তে আস্তে আমি বললাম যে আমার ভাতাটাও পরবর্তীতে আবার রিটার্নও দিয়ে দেওয়া যায়, চাইলে কেউ রিটার্নও দিয়ে দিতে পারে। না, রিটার্ন দিতে পারেন, ট্যাক্স থেকে কেটে নেয়। ট্যাক্স থেকে? ওটা তো চলছেই ধরেন, তারপর তো 27 বছর শুধু দিয়েই চলেছি ট্যাক্স থেকে। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আপনার এই যেটা বলছিলাম, যে তখন ওখানে আমাদের চিন্তা করতে হলো যে তাহলে আমরা কিভাবে চলবো। আমি কিন্তু 1 ওয়ে টিকিট দিয়েছে আমার মা, জানতো যে আমি চলে আসতে পারি, রিটার্ন টিকিট হয়নি আমার। তখন আমি দেখলাম যে আমি তখন আমার স্ত্রীকে বললাম যে আমার দুটো শর্ত আছে। যদি কোনো ধরনের অফিসিয়াল জব হয় আমি করতে পারবো, আমি আসলে ওইভাবে বড় হইনি, আমি পারবো না ওগুলো। ওটা একটা আর্ট, কিন্তু যারা বুচার মুরগি কাটে খায়, ওটা একটা আর্ট, কিন্তু আমি তো পারি না ওটা, আমার কাছে কঠিন। যারা ধরেন অন্য কাজ, কোনো কাজই তো ছোট না, কিন্তু আমাকে তো জানতে হবে ওই কাজটা করতে, এবং আমাকে আনন্দের জন্য পেতে হবে। আমি তো আনন্দহীন কাজ 1 সপ্তাহ করতে পারবো, 1 মাস করতে পারবো, আমি তো বছরের পর বছর করতে পারবো না। তখন আমি বললাম যে আমার ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমার অতীত অভিজ্ঞতা আছে। হয়ে গেল একটা ব্যাংকে, ওখানে 4টে মেজর ব্যাংক আছে, তার মধ্যে 3টেতে আমি কাজ করেছি। কত সালের কথা বলছেন? আমি 2015 সালে ব্যাংক থেকে বেরিয়ে এসেছি, 17 বছর চাকরি পর একটা ব্যাংকে। আর ওগুলোতে 2 বছর 1 বছর এরকম করে করেছিলাম আর কি। সেটা সম্পূর্ণই অস্ট্রেলিয়াতে? সব অস্ট্রেলিয়াতে। ওকে, সো আপনি অস্ট্রেলিয়া সিটিজেন এখন? অবশ্যই, আমি দ্বৈত নাগরিক, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। এবং আমরা যতদূর জানি যে আপনার বেশ কিছু ভ্রমণ কাহিনী আছে বা ভ্রমণ গল্প আপনি লিখেছেন, এটা তো অস্ট্রেলিয়াতে থাকা অবস্থাতেই আপনি বিভিন্ন দেশ ঘুরেছেন, রাইট? আচ্ছা, এবার একটু এই জায়গাটাতে ফোকাস করতে চাই। কেন মনে হলো যে না, ঠিক আছে, আমার একটু ভ্রমণ সাহিত্য নিয়েও কাজ করা উচিত? না, এটা হচ্ছে ধরেন ভ্রমণ সাহিত্যের চাইতো আমি বলবো এটা ভ্রমণ পিপাসা, তৃষ্ণা আছে না এক ধরনের। আমার কথা যদি আমি বলতে পারি বা বলতে চাই, তা আমি বলবো যে ধরেন ইট কাঠের শহরগুলো আমাকে তেমন টানেনি। আমি সবসময় নির্বাচন করেছি ইতিহাস ভিত্তিক শহরগুলো, আমার যেহেতু ইতিহাসের প্রতি প্রবল ঝোঁক আছে। এই যে একটু আগে আপনারা বলছিলেন পলপট, কম্বোডিয়া, আমি যদি ওখানে না গিয়ে দেখে আসি, আমি লিখবো কি করে? সত্যি। এবং ইয়াহিয়া থেকে পলপট কেন আসলো? যে গণহত্যা ইয়াহিয়া করেছে, পলপট তার চেয়েও যে জঘন্য গণহত্যা করেছে কম্বোডিয়ায়, এবং সেটা যদি জানতে হয় আমাকে সেখানে যেতে হবে। এবং আমি না গেলে জানতামই না যে আমরা যাকে নরোদম সিহানুক বলতাম, উনি আসলে নরোত্তম, নরের উত্তম যিনি সিহানুক। দেখুন পাল্টে গেছে কিন্তু। কেন কাম্পুচিয়া, কম্বোডিয়া কেন কাম্পুচিয়া, এটাও তো আমরা জানতাম না, গিয়ে জানলাম কেন। এই যে ইতিহাসগুলো জানা, আমরা একটু জানি মানে কি ফাইন্ডিংস যেটা আপনাকে খুব অবাক করেছে কোথায় এই কম্বোডিয়ার ব্যাপারে? সবচেয়ে অবাক করেছে ওদের জাদুঘর। আমি মনে করি যারা ইতিহাসের উপর কাজ করেন, নমপেনের যে জাদুঘরটি আছে, ওদের যে রাজধানী, আর অবশ্যই আপনার সকলেই দ্বিতীয় শহরে যায় সিয়াম রিপ। সিয়াম রিপে দেখতে যায় অ্যাঙ্কার ওয়াট, ওই যে ভবনটা, প্রাচীন একটা ঐতিহ্য আছে, যেটা জানেন হয়তো আপনারা, যে ওটাতে ভেতরে ঢুকে গেছিল বাহিনী, রাজার বাহিনী, কারণ আত্মরক্ষার জন্যে, আর বাইরের থেকে এর আক্রমণ করছে পলপট বাহিনী। পলপট বাহিনী কিন্তু নৃশংস ছিল, যদি আমরা উল্টো জানতাম বামপন্থীদের কারণে, একেবারে উল্টো জানতাম আমরা। নৃশংস মানে ওরা হত্যা ছাড়া কিছুই বিশ্বাস করতো না। ওরা বলছে তোমরা বেরিয়ে না আসলে ওদের এই যে অ্যাঙ্কার ওয়ার্ড দিয়ে ওরা কোটি কোটি ডলার কামায়, পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে, ওটা ওরা উড়িয়ে দেবে বলেছে যদি বেরিয়ে না আসে। তখন সিয়ানুক কিন্তু রাজা, মানে সম্রাট, উনি সিদ্ধান্ত নিলেন যে না, সারেন্ডার করো, কারণ এটা বাঁচাতে হবে।
আমাদের এই স্থাপনা আমরা নষ্ট করতে দেব না, এটাই দেশপ্রেম। কিন্তু আমি তার পক্ষে বলছি না, কিন্তু বিষয়টা এরকম। কারণ ওটার ভেতরে গিয়ে দেখেছি আমি আমাদের উপমহাদেশের যে কাহিনীগুলো আছে না, মহাভারত রামায়ণ, ওগুলো অঙ্কিত করা, মানে মূর্তি দিয়ে ছোট ছোট করে কাহিনীগুলো পুরো আছে। এবং ওরা কখনো আসেনি ভারতে, অদ্ভুত না এটা? ওরা জেনে পড়ে ওইগুলো করে দিয়েছে কাজগুলো। হ্যাঁ, এবং আপনার প্রচণ্ড গরম ওখানে, এখন বাংলাদেশে যেরকম গরম পড়ছে এরকম গরম। কিন্তু তারপরেও আমি বলবো যে আপনি বলছিলেন ইতিহাসের কথা, ওই জাদুঘরটায় গেলে বোঝা যাবে যে আসলে যুদ্ধ এবং যুদ্ধোত্তর ইতিহাস কি। ওদের আমাদের ভাষায় যারা ধরেন দেশদ্রোহী, ওদেরও ছিল, ওরা কারা কারা সেখানে ক্ষমা চেয়েছিল তার একটা দলিল আছে, ওগুলো ওখানে আছে যে আমার এটা ভুল হয়েছে, আমার এটা ভুল হয়েছে। এবং আপনি অবাক হবেন পলপটের কতগুলো কানুন ছিল। 10 নম্বর কানুনটা আমি বা 12 নম্বর কানুনটা আমি যদি বলি, এটা খুব স্বাভাবিক যে প্রবৃত্তিগুলো থাকে মানুষের যৌনতা নিবারণের, সেই রকম বিষয়ের উপরও ওখানে আপত্তি ছিল। এবং ধরা পড়লে, এখন যৌন আকাঙ্ক্ষা তো একটা স্বাভাবিক জিনিস, মানে অবদমনের দেখেন কিরকম একটা চূড়ান্ত বিষয়, লিখেই দেওয়া হয়েছে যে এইটা যদি ধরা পড়ে তাকে গুলি করার অধিকার আছে। ভারী চশমা থাকলে তাকেও কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে, ভাবা হয়েছে এই লোকটা জ্ঞানী, মানে পড়াশোনার কারণে তার চশমা ভারী হয়ে গেছে, ধরো তাকে, কাঁচটা ভারী হয়ে গেছে। এবং অজ্ঞাত কারণে, আমরা আসলে পলপটের উপর একটু বেশি সময় ব্যয় করছি, অজ্ঞাত কারণে এই লোকটা বিশ্বাস করতো কৃষকের রক্তই হচ্ছে পবিত্র রক্ত, বাকি রক্তগুলো সব অপবিত্র। যাই হোক, তার পতন হয়েছে। বলছিলাম এই কারণে যে বাংলাদেশেও নৃশংসতা হয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ইতিহাসকে ওইভাবে সংরক্ষণ করতে পারিনি। আমাদের যারা বিরোধী দলে ছিল, আমরা মানে বিরোধী প্রতিপক্ষ যারা ছিল, দল বলবো না, সরি, মুক্তিযুদ্ধের সময় তাদেরকে আমরা নিন্দা করছি, ইয়ে করছি, অনেক কিছু করছি, কিন্তু তাদের যে কনফেশন, তাদের মধ্যে তো কেউ কেউ নিশ্চয়ই অনুসূচিত হয়েছে বা অনুসূচনা বোধ করেছে, যদি করে থাকে তার কোনো দলিল কিন্তু আমরা রাখিনি, যেটা ভবিষ্যতের জন্য উপকার হতো। মানে আমরা হাজার কথা বলার চাইতে যদি দেখাতে পারতাম যে একজন মানুষ যিনি এটা করেছিলেন তিনি কিন্তু আজকে তার ভুল স্বীকার করে, দায় স্বীকার করে এই কথাটা বলেছেন, যেটা ওরা বাঁধিয়ে রেখেছে ওখানে। আপনি এখন পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছেন? অনেকগুলো দেশ, মানে ধরেন যে এশিয়ার প্রায় অনেকগুলো দেশে আমি ঘুরে ফেলেছি। আর আমেরিকা গিয়েছি, হাওয়াই ইত্যাদি। আর প্যাসিফিকে আমাদের, এটা আরেকটা বিষয়, প্রশান্ত পাড়ের দেশগুলো সম্পর্কে আমাদের ধারণা কিন্তু আমি যখন বাংলাদেশে ছিলাম আসলে জানতামই না, ফিজি ছাড়া। ফিজিতে একটা সামরিক অভ্যুত্থান হতে আমরা রাবুকা বা রামবুকার নাম, আসলে উনি রামবুকা, ওনার নাম আমরা শুনেছিলাম। আমি ফিজিও বেড়াতে গেছি দেখার জন্য। এবং আপনারা জানেন যে অস্ট্রেলিয়া হচ্ছে প্রশান্ত মহাসাগর বেষ্টিত একটা দেশ, তার কোনো স্থল সীমান্ত নেই বলেই পৃথিবীর অন্য দেশে ক্যাঙ্গারু চিড়িয়াখানা ছাড়া আর কোথাও দেখা যায় না, কারণ ক্যাঙ্গারু তো উঠতে জানে না, ও প্রশান্ত মহাসাগর পাড়ি দেবে কি করে, কোয়েলা উঠতে জানে না, এগুলো ওখানেই জন্মায়, চিড়িয়াখানায় আসে, কিন্তু আপনি ঘুরে বেড়াতে দেখবেন না। কিন্তু আপনি বাংলাদেশে পরিযায়ী পাখি দেখেন না, সাইবেরিয়া থেকে উড়ে আসে না, কারণ তো ডানা আছে। যে রবীন্দ্রনাথের কবিতা, মোর ডানা নাই আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশুনি, যেতে পারে না কোথাও, ক্যাঙ্গারু ওখানেই ঘুরে, আমরা বেরোলেই পাই। আপনার ভালো লেগেছে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভ্রমণের? মানে অবশ্যই সিডনি বাদ দিয়ে, তাই তো, এখানে আমি থাকি। আমার সবচেয়ে ভালো লেগেছে লাওস, ছোট্ট একটা দেশ, এবং আমি ঢুকতে পারছিলাম না ওখানে কোনো কারণে। এদিকে গেলে আবার ডবল বিমান ভাড়া চাই, কেমন কেমন জানি, পরে আমি ম্যানেজ করে, এগুলো আবার আমার স্ত্রী খুব ভালো পারে, ওর নাম দীপাও ম্যানেজ করেছে। তো আমি ভিয়েতনাম থেকে আমরা গিয়েই চলে গেছিলাম, মানে হ্যানয়ে নেমেই, জানেন তো যে একটা হ্যানয় একটা হোচিমিন সিটি, যেটা আগে সাইগন ছিল ওটা হোচিমিন সিটি, হ্যানয় নেমেই আমি চলে গেছিলাম ইয়েতে, লাওসে। 4 দিন মতো ছিলাম, 3-4 দিন, বিউটিফুল। আমি বলবো কি, আমি এর আগে যাওয়ার আগে জেনে গেছিলাম যে ওরা পৃথিবীতে বেশ কয়েকবার পরপর শান্তির ইয়ে পেয়েছে, শান্তির দেশ আর কি, পৃথিবীর সবচেয়ে নিরীহ শান্ত জনগণ এরকম অভিধা পেয়েছে। তো পৃথিবীর এত ভালো ভালো দেশ, সুইজারল্যান্ড, আমাদের শহর সিডনি, মেলবোর্ন, এগুলি তো 6টার মধ্যে থাকে, আমরা পেলাম না, ওরা কেন পেলো, এটা একটা জানতে হবে না। আমি গেলাম, যে জিনিসটা আমাকে খুব বিস্মিত করেছে এবং চমৎকৃত করেছে, সন্ধ্যার সময় আমাদের তুলনায় কিন্তু কিছু না, আমাদের যে জৌলুস, আমাদের যে আলিশান বাড়িঘর, চাইলেই এটা কেনা ওটা কেনা, বাংলাদেশে এসে আমি দেখতে পাচ্ছি নো, নাথিং। আপনার মেকং নদীর তীরে, এরকম নদীর তীরে, এবং কিন্তু খুব ঐতিহাসিক নদী, অনেক গান আছে, বলগা থেকে মেকং, এই পদ্মা, গঙ্গা নিয়ে দোকান সব, আমাদের যেরকম থাকে না
ছোট ছোট টিনের ঘরের বা ইয়েতে দোকানগুলো পরিবার ভিত্তিক। বাপ অফ গেলে মা চালাচ্ছে, আমাদের রাখাইনরা যেটা করে কক্সবাজারের দিকে, মা চলে গেলে ছেলে চালাচ্ছে। গুজরাটিরা এটা করে, কিন্তু সারা পৃথিবীব্যাপী করে। ওগুলো করছে, সন্ধ্যার সময় হাওয়া হয়ে যায়, মানে একটা আধা ঘন্টার জন্য নেই। কোথায় গেল? সমস্ত এই নদীর পাড়ে ইয়োগা সেন্টার আছে, ওপেন, মিউজিক চলছে, সবাই গিয়ে গিয়ে মেডিটেশন করে চলে আসতো। ভালো লাগবে না? এই যে আমাদের তো মনোসংযোগের অভাবই হচ্ছে সবচেয়ে বড় বড় অভাব। এবং আমরা তো নিজেকে প্রকৃতিস্থ নিয়ন্ত্রিত করতে জানছি না, ওরা তো জানছে। এইটা আমার ভালো লেগেছে। আর একটা হচ্ছে বুদ্ধিজম, মানে তো আমি অবশ্যই বুদ্ধকে সম্মান করি, প্রশংসা করি, কিন্তু নানা জায়গায় তো অশান্তি হচ্ছে, ওদের মধ্যে একটা শান্তি দেখেছি আমি। দেশের বাইরে যাওয়ার কারণে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, আপনার অনেক গল্প রয়েছে, যেটা আসলে সময় পেলে আমরা নিশ্চয় শুনতাম। তো আপনার কাজের জায়গাটা নিয়েও জানতে চাই। ছড়াকার হিসেবে আপনি পরিচিত, সেখানে আপনি ছড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন একেবারে দেশ স্বাধীনের পর থেকে। সেই জায়গাটা নিয়ে একটু শুনতে চাই। সেটা হচ্ছে কি, ধরেন আমি মনে করি আমাদের ছড়া আন্দোলন বাংলাদেশে মূলত চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা, এই 4টে বড় শহর ভিত্তিক হয়েছিল। ময়মনসিংহ ছিল একটু একটু। আচ্ছা, আমি কাউকে ছোট বড় করছি না, সবারই অবদান আছে, আমরা একটা দেশ, সবাই মিলে থাকি। কিন্তু কি কারণে যেন আমার মনে হয় চট্টগ্রামের একটা বিশেষ সুবিধা ছিল, আমাদের একটা এয়ারপোর্ট ছিল অনেক আগে থেকে, এটা যুক্ত করেছিল ওই বাংলার সাথে। কারণ তখন তো কলকাতা কেন্দ্রিক সাহিত্য সব, আমরা পরে না আস্তে আস্তে মাথা তুলেছি। ওই সময় তো ওদের দাপট না, বই মানে ফাল্গুনী, বই মানে নিহার রঞ্জন, বই মানে পরে হয়ে গেল সুনীল, শক্তি, শকত ওসমানদের নামই জানছে না কেউ। আখতারুজ্জামান ইলিয়াসের মতো লেখককে আমরা চিনতে পারছি না, কি দুর্ভাগ্য আমাদের। শকত আলীর মতো লেখককে আমরা চিনতে পারছি না, কষ্ট হচ্ছে। নিবন্ধ গুণ উঠে আসলেন পরে, শামসুর রহমান। তো এর আগে ধরেন এই যে এটা চট্টগ্রামের সুবিধা ছিল, ওটা 50 মিনিটের একটা ফ্লাইট কলকাতার সাথে, ওটা সপ্তাহে বোধহয় 1-2 দিন আসতো। আমি হচ্ছে 1-2 বার পত্রিকা আসতো, ওটা পেয়েছি আমরা সবাই, আমরা যারা ওখানে বসবাস করতাম। বন্দর, চট্টগ্রামে কি নেই আপনার? আর্মেনিয়ানদের পর্যন্ত গির্জা আছে, শিখদের গুরুদুয়ারা আছে, বন্দর শহর তো, পর্তুগিজরা ছিল, সব আছে ওখানে। তো থাকার ফলে একটা মাল্টিকালচারাল পরিবেশ, যেটাকে আমরা বহু জাতি, হয়তো সেটা বেশি দিন ছিল না, আমাদের তো এককেন্দ্রিক সমাজ, এককেন্দ্রিক জাতি, কিন্তু ছিল, এটার একটা প্রভাব পড়েছে। তো ছড়ার কথা আপনি বলছিলেন, স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম স্বাধীনতা মানেই তো এরকম এরকম হয়ে যাবে, এরপর তো আর এটা থাকবে না, এটা থাকবে না। কিন্তু অসঙ্গতিগুলো তো বঙ্গবন্ধু নিজেই তো বলছেন যে এরা আমাকে শেষ করে দিচ্ছে। এখন আমরা দেখছি না এই বক্তৃতাগুলো, তিনি সত্য বলতেন তিনি। তখন আমাদের ছড়া বেরোতে লাগলো। যেমন ধরেন আমি একটা ছড়া লিখলাম, স্বাধীনতা পতাকায়, স্বাধীনতা রক্তে, কারা আনে স্বাধীনতা, কারা থাকে তখ্তে, যারা ছিল সহচর হানাদার সৈন্যের, তারা আজ দেশপ্রেমী, দোষ ধরে অন্যের। তা আমি তো জানতাম না যে এই ছড়া ফেমাস হবে, আমার তো ছোট বয়স আমার, কিন্তু মানুষ তার মনের কথাগুলো হয়তো খুঁজে পাচ্ছে, তাই না? লিখলাম, চারা করে চাষ হৃদয়ের ঘাস, ফোটালো গোলাপ গালি চায়, সে বাগান জুড়ে কোথা থেকে উড়ে উটকো লোকেরা তালি চায়। হ্যাঁ, তারপর তখন কি হলো, যুব সমাজকে ধ্বংস করার জন্যে প্রিন্সেস নামের কতগুলো মহিলাকে, অবশ্যই তাদের পেশা সম্মানজনক, তাদেরও একটা পেশা আছে, কিন্তু সেটাকে বিকৃতির পর্যায়ে কেন, বিকৃত করার জন্য কেন ব্যবহার করা হবে? ব্যবহার করা হলো অ্যান্টি পলিটিক্স ইয়ের জন্য, যে মানুষজন যেন রাজনীতি বিমুখ হয়, যারা শাসনে আছে তাদেরকে যেন ডিস্টার্ব না করে, মানে আমাদের ন্যায্য অধিকারগুলো যেন আমরা না পাই, সে কারণে তাদেরকে মাঠে নামিয়ে নাচানো হতো তখন। আর এই হুমড়ি খেয়ে পড়তো লোকজন। আমি তো কখনো কলেজে পড়ি এরকম। তখন আমি একটা ছড়া লিখলাম, ওই মহিলা খুব ফেমাস ছিল, লাকি খান। আমি লিখলাম, সংস্কৃতি মানে যদি লাকি খান নাচা, দেশ তবে দেশ নয় বানরের খাঁচা। এই ছড়াটা 50 বছর পরও মানুষ মনে রেখেছে। তো আমি বলছি কেন, এরকম আরো অনেক ছড়াকার ছিল, আমি নাম বললে অনেকগুলো নাম বলতে হবে। চট্টগ্রাম থেকে আমার বন্ধুরা সবাই আমরা একটা আন্দোলনের মতো হলো ছড়াটা। আর সবসময় একটা কথা মনে রাখবেন, জানান দিয়ে ভূমিকম্প হয়, বিপ্লব হয় না। ভূমিকম্প বলার আগে রেক্টর স্কেল না রিক্টর স্কেলে ধরা পড়ে, প্রতিভা ধরা পড়ে না। আমরা বুঝতে পারিনি আমরা কি করেছি, করলে হতো না ওগুলো। আপনি যদি বুঝতে পারেন যে আমি আজকে এই অনুষ্ঠানে আসছি, মাছরাঙ্গা উড়াই ফেলবো, আপনি পারবেন না। আপনি না জেনে আসলে আপনি পারবেন। এই কারণেই আমরা পেরেছি। এই যে কিশোর কবিতা বলে আজকে বাংলাদেশে, যখন কিশোর কবিতা ছাপা হতে শুরু করলো, আমরা পড়ে পড়ে দেখলাম আমাদের বন্ধুরা, ওই যে বললাম আমাদের ভেতরে তো একটা রুচিবোধ তৈরি হয়েছিল, এটা আমি তৈরি করিনি,
আমাদের যে বইগুলো আমরা পড়েছি ওইটাই তৈরি করেছিল। যাদের সাথে আমরা মিশেছি আমাদের অগ্রজরা, তারা আমাদেরকে বইয়ের তালিকা দিতেন এবং না পড়ে গেলে অপমানিত হতে হতো, কারণ ওই বই থেকে জিজ্ঞেস করতেন না আপনি মিথ্যা কথা বলতে পাবেন না। প্রস্তুত হয়েছি আমরা। তখন এই কিশোর কবিতা আমাদের ভালো লাগলো না। ফুলের সাথে ভুল, ভুলের সাথে চুল, এইসব মিল চলছে আর কবিতা হচ্ছে কবিতা। আমরা একটা করব। আমরা একটা ছোট্ট সংকলন বের করলাম, আমাদের যেটুকু সাধ্য ক্ষমতা। ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, একদম বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী, ঢাকায় বসবাস করেন উত্তম সেন, আমার বন্ধু অনুজ, ওকে দিয়ে কভার করালাম একটা চমৎকার। তখন কিসে পড়ছেন আপনি? আমি তখন সম্ভবত ইউনিভার্সিটিতে, আচ্ছা। আর উত্তম কলেজে বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে এরকম। ওমর কায়সার আমার বন্ধু, ও ছিল এটা সম্পাদক, ও কবি। তা আমরা মিলে চিন্তা করলাম আমরা একটা কিশোর কবিতা সংকলন করব। বহু বছর পরে এসে আমি শুনি এটাই বাংলাদেশের প্রথম কিশোর কবিতা সংকলন। কিন্তু আমরা প্রথম হওয়ার জন্য করিনি, হলে হতো না। আমাদের মনে হচ্ছে আমাদের এমন কিছু একটা করা উচিত যেটাতে আমরা কিশোর কবিতাকে কিশোর কবিতা হিসেবে আনতে পারি আমাদের সাধ্য মতো। পরে দেখলাম এটার জন্য আমি দেশে ছিলাম না, ওরা পুরস্কৃত হয়েছে, আমি বিদেশে থাকায় বঞ্চিত হয়েছি। মানে অবশ্যই আমাকেও ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমি ছিলাম না দেশে। আচ্ছা। তো সেটা হচ্ছে যে ধরেন এটা আমি বললাম। আরেকটা জিনিস হচ্ছে আমরা বুঝতে পারিনি ছড়াগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যেমন খুব যত্ন করে কবিতা লিখেছি, একটা পুরস্কারও পেয়েছি, হয়তো ওখানে বায়োডাটায় জানতে পারবেন আপনি। কিন্তু কবিতা তো দাঁড়ায়নি ছড়ার মতো আমার, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি তো নিবন্ধ গুণের মতো কবিতা লিখতে পারিনি, আমার কবিতা তো শামসুর রহমানের মতো হয়নি। কিন্তু যখনই আপনি ছড়ার কথা বলবেন আমি আমার কথা বলবো, আমি ওই মাপে ছড়া লিখতে পেরেছি। আর কলাম ধরেন এগুলো কি জানেন, এগুলো হচ্ছে সময়ের বদলেয়ারের একটা কবিতা আছে, আক্ষেপ আক্ষেপ শুধু সময়ের খাদ্য এই জীবন। এগুলো তো সময়ের খাদ্য, কয়েকটা কলাম হয়তো টিকবে। কলম লেখক মানে মানুষ মনে করে এই আসছে এখন আমাকে জ্ঞান দিবে, কলম তো নয় একটা লাঠি নিয়ে আসছে আমাকে চাপকাবে, নট দ্যাট। আমি এই জন্য ট্রেন্ড চেঞ্জ করেছি। গত ৩-৪ বছর থেকে আমি যে কলামগুলো লিখেছি সবগুলো হচ্ছে মোটিভেশনাল। ছড়া ইন জেনারেলি এটা একটা বঞ্চিত সাহিত্য কিনা, এভাবে প্রশ্ন করা ঠিক হবে কিনা জানি না। ছড়া বলতে আমাদের মধ্যে একটা অ্যাজিউম তৈরি হয়, একটা পারসেপশন তৈরি হয়, একটা বাচ্চাদের জন্য। কিন্তু ছড়ার একটা বোল্ড ল্যাঙ্গুয়েজ সবসময় ছিল। ছড়া মানুষের মনে থাকতেও অনেক সহজ। কয়েকটা জায়গায় একটু মনে হয় এরকম যে ছড়া সবসময় একই স্টাইলে চলেছে, তাকে সবসময় মেলাতে হবে ছন্দ, এই জায়গায় ছড়ার একটা দায়বদ্ধতা আছে। কিন্তু কবিতার ক্ষেত্রে আমরা দেখেছি কবিতা সেই ছাঁচ ভেঙেছে, উত্তর আধুনিক কবিতা পর্যন্ত পৌঁছে গেছে। ছড়া নিয়ে আপনি আসলে কি বলবেন এই জায়গাটাতে? আমি মনে করি আপনার ধারণাটা ব্যাঠিক নয়, তবে সম্পূর্ণ সঠিকও নয়। কেন আমি বলছি জানেন, আবার একটু বঙ্গবন্ধুর কথায় আসি। জি। তাকে নিয়ে 1 লক্ষ লেখা হয়নি, 50,000 থেকে 1 লক্ষ তো হয়েছে। টিকেছে তো একটা মাত্র ছড়া সবচেয়ে বেশি, সমাধিতে যেটা উৎকীর্ণ করা হয়েছে সেটি তো অন্নদাশঙ্কর রায়ের ছড়া। এই ভদ্রলোক 1947 সালে লিখলেন যে তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। 47-এর এই ছড়াটা জীবন্ত কিংবদন্তি এখনো। ঠিক উনি আবার 1975 সালে পরে লিখলেন যে, বা তার আগে লিখেছিলেন যে যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা রহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তো ওইটা কেন আসলো ছড়া যদি দুর্বল হয়? এবং আপনাকে আমি আরেকটা কথা এখানে বলবো বিনয়ের সাথে, ছড়া হচ্ছে শুদ্ধতম শিল্প। কেন শুদ্ধতম শিল্প? মা কোনো বাচ্চাকে উপন্যাস পড়িয়ে বড় করে না, উপন্যাস বোঝে না। মা 2-একটা লহরী শোনায়, ওগুলি ছড়া, ছড়াগুলি বলে তাই 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 বা আয় আয় আয়, এগুলি বলে। তো প্রথম জন্মের পরে মাতৃ মুখ থেকে যে পাঠ শিশু শোনে, তার চেয়ে শুদ্ধ কি হতে পারে? তার চেয়ে শুদ্ধতম শিল্প কি হতে পারে? পরে আমরা যখন জটিল হয়েছি তখন প্রেমিকার জন্য কবিতা লিখছি। এবং আপনি যেটা বলছেন ছড়ায়, এটা কিন্তু সুকুমার রায় মানেনি। উনি তো বাংলার সবচেয়ে বিখ্যাত ছড়াকার না। এবং আপনি দেখেন সৌমিত্র যখন মারা গেলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি কালকে বলছিলাম চট্টগ্রামে একটা আলোচনায়, উনি কি বলেছিলেন শেষ জীবনে কি নিয়ে যেতে চান সাথে? আবোল তাবোল আর গীতাঞ্জলি। তাবোল তাবোল তো ছড়ার বই, ওই মাপের একজন মানুষ না। এবং আপনি দেখেন এখনো কিন্তু রবীন্দ্রনাথের, আপনি বললেন না যে উত্তরাধুনিক, আমি আমার অসম্মান করার কোনো কারণ নেই। উত্তরাধুনিক যারা কবি তাদের আমি স্যালুট করি। কিন্তু আপনি খেয়াল করেন তো আপনার মনে কোন জিনিসটা থাকে? আমি শামসুর রহমানের সাথে এই কথাটা বলেছিলাম, যখনই আপনি চোখ বন্ধ করবেন আপনার মনে হবে কি যে অবারি তোমার গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। আপনার হৃদয় কিন্তু জুড়িয়ে যাচ্ছে। যেহেতু আপনি অস্ট্রেলিয়া বেশ অনেক বছর ধরে আছেন,
সেখানকার অভিজ্ঞতা নিয়ে আরেকটু জানতে চাইবো, সেখানকার জীবন নিয়ে একটু জানতে চাইবো, সবকিছু মিলে শুনবো একটু। ওই যে আমরা ছড়ার কথাটা বলছিলাম, ওটা শেষ করি যে নিশ্চয়ই। ছড়া অবিনাশী অন্যান্য শিল্পের মতো, যদি ছড়া ছড়ার মতো হয়। বাংলাদেশে আপনি দেখেন সুকুমার বড়ুয়া, লুৎফর রহমান রিটন, এরা তো ছড়া লিখে খ্যাতির শীর্ষ পর্যায়ে চলে গেছে না? তো ওটাই যে সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা, ছোট্ট একটা লাইন আমি বলছি। আপনি জানেন যে মুখোপাধ্যায়কে সংক্ষেপে মুখুজ্জে বলা হয়। উনি নিজেকে নিজে বলছেন, বুঝলে মুখুজ্জের জীবনে কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারলে। কৃতকার্য হতে পারলে আপনি তো কি বলে এটা, ডাকাত হলেও বিখ্যাত ডাকাত হবেন। যাই হোক, আমি ওই কথায় ফিরে আসি। সিডনি নয়, সারা পৃথিবীতে আপনার এখন বাংলা ভুবন তৈরি হয়েছে। এই বাংলা ভুবনের রাজধানী আসলে বাংলাদেশ। আমি এই কথাটা সবসময় গর্বের সাথে বলি। কলকাতা ছিল পুরো ভারতের রাজধানী, কিন্তু কলকাতাকে করা হয়েছে একটি প্রদেশের রাজধানী, একটি রাজ্যের রাজধানী। রাজনৈতিক কারণে হোক, ঐতিহাসিক কারণে হোক, বাস্তবতার কারণে হোক, আমি সেই কথায় যাব না, কিন্তু সেটি এখন একটি 25টা না 26টা রাজ্যে যে কোনো একটা রাজ্যের একটা রাজধানী। আর ঢাকা ছিল একটা প্রদেশ, পূর্ব পাকিস্তানের রাজধানী, তাকে আমরা বানিয়েছি একটি দেশের রাজধানী। তাহলে বাংলা নামে যে জাতি পৃথিবীতে বাঙালি, বাংলা নামের যে ভুবন, তার রাজধানী ঢাকা। এটা ঐতিহাসিকভাবে সত্য, এটা বাস্তবভাবে সত্য, এবং এটাকে স্বীকার করতেই হবে যে আমাদের দেশে যা হবে তার প্রভাব পৃথিবীর সব বাঙালির মননে, চিন্তায়, জীবনে পড়বে। আপনাদের আগে আমরা ঘুম থেকে উঠে যাই, সময়ের ব্যবধান, সময়ের যে ব্যবধান এখন চলছে 4 ঘন্টার ব্যবধান। তাহলে গলাচিপায় যে ঘটনাটা ঘটেছে, ভুরুঙ্গুমারিতে যে ঘটনাটা ঘটেছে, আপনি ঘুম থেকে উঠার আগে আমি জেনে গেছি। কিন্তু আপনার তখন গভীর ঘুম, রাতের 2টো, আমার 6টা, বা আপনি 3টা বাজ, আমার 7টা, 3টা বাজে, আমি তখন দেখে ফেলেছি এই এটা হয়েছে, এবং এটা হয়, ওটা রিয়াক্ট করে সবগুলো মানুষ ওখানে, যারা কথায় কথায় ধরেন বাংলাদেশকে এই হয়েছে ওই হয়েছে বলে, বিলং করে কিন্তু বাংলাদেশে, তা থাকে কিন্তু বাংলাদেশে। আমাদের বাড়িতে যে মশলাগুলি সব বাংলাদেশি, আমাদের বাড়িতে যে মাছগুলো যায়, অবশ্যই আমরা সামুদ্রিক মাছও খাই, বাংলাদেশি। আমাদের বাড়িতে যে স্টাইলে রান্না করা হয়, যে কৌশলে আমার স্ত্রী রান্না করে, চট্টগ্রামের রান্না, বাংলাদেশের রান্না। হ্যাঁ, এবং আমাদের ধরেন আরো একটা ব্যাপার আছে, অদর্শনের একটা গভীর প্রেম থাকে। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত প্রেমিক। না হলে কি কেউ শুধু শুধু টাকা পাঠায়? কেউ শুধু শুধু আপনার ভালোবাসা না থাকলে তো শুধু প্রয়োজনের টাকা পাঠাবে। এরপরেও যে তারা করে, কারণ আমাদের দেশটা এবং সমাজটা হচ্ছে মায়ার। আমরা মনে করি এটা নষ্ট হয়েছে, এটা আসলে নষ্ট হয়নি, এটা লুপ্ত হয়েছে, কোথাও আছে। এটা নষ্ট হওয়া অন্য জিনিস। দেখবেন অনেকগুলো জাতি আছে পৃথিবীতে যারা ইংরেজি বলতে পছন্দ করে। ইংরেজি আমরা বলতে হয়, আমরা তো ওখানে অহরহ ইংরেজি বলছি, কিন্তু ইংরেজি আমাদের বিলং করতে হচ্ছে না, আমাকে ওখানে ঘাটু গেড়ে বসতে হচ্ছে না, কারণ আমার সংস্কৃতি অনেক শক্ত। ও জানতে চাচ্ছে লালন সম্পর্কে, যে এই বিষয়টা কে। ও জানতে চাচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে, যে এই লোকটা কে। ও জানতে চাচ্ছে বুদ্ধ সম্পর্কে, যে এই লোকটা কে। নজরুলকে জানতে চাচ্ছে, যে সাহস করে এই কথাগুলো বলেছে, হুইজি। আমরা দিতে পারছি না ওদের কাছে, নিতে পারছি না। আমরা যদি আরো নিতে পারতাম, আসলে অন্যরকম হতো। আমি এটা একদম জেনুইনলি বলছি, খাঁটিভাবে বলছি, যে ওদের যেমন আমরা জানি, আমরা যেমন টি.এস. ইলিয়টকে জানি, জন কিটসকে জানি, শেক্সপিয়রকে জানি, মুস্তফা আলী কিন্তু এই কথাগুলো অনেক আগে বলে গেছে। যে মোপাসা, শেখব, রবীন্দ্রনাথ, উনি বলেছে 3 জন গল্পকার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকার, কিন্তু ইংরেজরা প্রমাণ করেছে শেক্সপিয়র হচ্ছে শ্রেষ্ঠ। মিডিয়া ওদের হাতে। এই জায়গাটা থেকে ছড়াকাররা বঞ্চিত কিনা? কারণ আমরা যাদেরকে মর্যাদা দিই, মর্যাদার জায়গাতে সাহিত্যের অন্যতম একটা অংশ জুড়ে আছে কবি, লেখক, ছড়াকারও লেখক ডেফিনেটলি, কিন্তু ছড়াকারকে কিন্তু আলাদাভাবে ওইভাবে রিকগনাইজ করা হয় কি? আমার তো মনে হয় না। এখন পর্যন্ত ধরেন কনিষ্ঠ ভাতা হিসেবে বিবেচনা করা হয় পরিবারের, কিন্তু ভেঙেছে না। এবছর ছড়ার জন্য রিটন তো 21 পদক পেল, ও তো শুধুই ছড়াকার। একটু তো ভেঙেছে, আগল তো খুলেছে। আর একটা হচ্ছে কি, আমি এই জায়গায় একটা কঠিন কথা বলবো, পুরস্কারে কি সবকিছু না? নট লাইক দিস। গ্লোবালি তো জিনিসটাই, আমাদের দেশের অনেকগুলো পুরস্কারের মান কি আসলেই আছে? সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু আপনি যদি পুরো বিশ্ব সাহিত্যের দিকেই তাকান, পুরো বিশ্ব সাহিত্যেই তো ছড়াকার বিষয়টা একটু অবহেলিত আমার কাছে মনে হয়। আমি অবহেলিত শব্দটার সাথে একমত হব না, আমি বলবো যে বঞ্চিত। যেমন ধরেন লিওরের লিমেরিক বা ননসেন্স রাইমসগুলো যারা লিখেছে, হয়তো তারা ওইভাবে ফোকাসড হতে পারেনি আপনি যেভাবে বলছেন। এটার একটা কারণ হতে পারে কি, আমি মনে করি ঔপন্যাসিকরাও কিন্তু ওইভাবে আসলে
যেভাবে আগে ছিল আপনি যদি এখন দেখেন ক্ষয়িষ্ণু হয়ে এসছে। হুম চটজলদির জমানা এখন। 8 লাইনের একটা কবিতা যত জনপ্রিয় হবে উপন্যাস হবে না। কারণ ওই কথাটা তো মনে আছে আপনার, কে বলেছিল ভুলে গেছে, বলছিল যে নদীর পার থেকে আপনি যদি দাঁড়িয়ে ওই গ্রামটাকে দেখেন এবং ওইটা নিয়ে লেখেন, এটার নাম হচ্ছে কবিতা। আপনি নদীটা পার হয়ে দাঁড়িয়ে যদি ওই গ্রামটা সম্পর্কে লেখেন, এটা হচ্ছে ছোট গল্প। আপনি যদি গ্রামটা ঘুরে এসে লেখেন, ওটা হচ্ছে উপন্যাস। কার এখন সময় আছে প্রত্যেক গ্রাম ঘুরে দেখার? সে ওইটা দেখে যেটা পারছে ওটাকেই বলছে যে এটাই গল্প। তো সংক্ষিপ্ত হয়ে এসছে মানুষের জীবন, মানুষের সময়। আমি বলবো একটু করে হুমায়ুন আজাদের একটা কথা বলতে ইচ্ছা করছে। হুমায়ুন আজাদ বলেছিল যে আপনি যদি জীবনের উৎকৃষ্ট সময়ে থাকতে চান, বইয়ের সাথে থাকুন। বাকিটা তিনি কি বলেছে আমি আর বললাম না। তো আমার কথা হচ্ছে, ছড়ার কথা আপনি যেটা বলছেন, এটা অবিনাশী একটা বিষয়, থাকবেই। তাকে আপনি বঞ্চনাই করেন, লাঞ্ছনা দেন, যাই করেন, সে থাকবেই। আর আরও একটা বিষয় হচ্ছে, যে যে শিল্প করে, আপনি এই অনুষ্ঠানটা আপনার দুজন উপস্থাপন করছেন, আপনারা কি একবারও ভাবছেন যে আমি বাংলাদেশের সেরা উপস্থাপক কবে হব? না, নিশ্চয়ই না। মনের আনন্দে করছেন। যে ছড়া লিখছে সে মনের আনন্দে লিখছে, যে কবিতা লিখছে সে মনের আনন্দে কবিতা লিখছে, যে উপন্যাস লিখছে সে মনের আনন্দে উপন্যাস লিখছে। সেখান থেকে সময় কাকে দাঁড় করাবে সেটা খুবই মুশকিল বোঝা। এবং সময়ের একটা বিচার আছে, প্রকৃতির একটা বিচার আছে, সে কখনো কোনো কিছু বৃথা হতে দেয় না। হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড, আবার ফিরে আসবে। আমি এটা বিশ্বাস করি। ওই জায়গাটাই আমি একমত যে আসলে এই শিল্প মাধ্যমের কিছু কিছু মাধ্যম যেটাতে আমরা আঁকড়ে ধরে বসে আছি, সেটা আসলে আমাকে সেরা বানাবে কি বানাবে না, তার চেয়ে বড় কথা হচ্ছে যে সেটা আমাকে যে আত্মতৃপ্তি দিচ্ছে, সেটাই সবচেয়ে বড় আত্মতৃপ্তি। রাইট। আমরা অস্ট্রেলিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু অস্ট্রেলিয়ার গল্পটা একটু শুনতে চাই। লাইক আপনার কীরকম আশা হয় বাংলাদেশে? আমি সময় পেলেই আসতে চাই। অনেক সময় ধরেন ছুটির ব্যাপার থাকে, এখনো যেহেতু কাজ করি, এবারও আমি একটু জরুরি পারিবারিক কাজে এসেছি। আবার ধরেন আমার যেটা হচ্ছে, এগুলো তো আবার এখন অদৃষ্টবাদী হয়ে যেতে হবে। আমি যদি বাঁচি, আমার যদি হয়, রিটায়ার হয়ে গেলে আমার ইচ্ছা আছে যে আমি এসে 3-4 মাস করে আমার দেশে আমি যেন কাটাতে পারি, এবং কাটাবই, এটাই হচ্ছে ইচ্ছা। কারণ ওই যে বললাম আপনাকে, ওই শেকড় তো কখনো বিচ্ছিন্ন হয় না, রুটস তো কখনো বিচ্ছিন্ন হয় না। জানেন কিনা জানি না, পৃথিবীর বহু দেশ এখন পরীক্ষিত হয়েছে, আমি দেখেছি এরকম সরাসরি, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। ইটালিয়ান মহিলা 5 বই মেনটেন করে, এখনো পুরনো আর কি, 70-80 বছর বয়স হচ্ছে। ব্যাংকে এসে ওভারঅল ইটালিয়ান কথা বলছে, সে বুঝতে পারছে না, সে খুব ভালো ইংরেজি জানে, আমাকে সমানে বলে চলেছে, আমি তো বুঝতে পারছি না। ওরা তো জানে কোন কোন জায়গায় কি ধরনের স্টাফ প্রয়োজন, ওখানে ইটালিয়ান স্পিকিং আছে, সে এসে তর্জমা করছে। কিন্তু ঘটনা হচ্ছে, এটাকে একটা মানসিক বলে চিহ্নিত করা হয়েছে। পৃথিবীর বহু দেশে যারা অভিবাসী হয়ে গেছিল 30 বছর, 40 বছর, 50 বছর আগে, তারা অনর্গল নিজেদের ভাষায় কথা বলছে, বুঝতে পারছে না। তার মানে কি বুঝেছেন? তার ভেতরে এটা বুকে সঞ্চিত হয়ে আছে, ফোয়ারার মতো, ঝর্ণার মতো, এখন সুযোগ পেয়েছে, বেরিয়ে যাচ্ছে। বাংলা তো আমি বলতে পারবো না, নিশ্চয়ই না, সম্ভব না। সাহিত্য চর্চার সুযোগ কতটুকু বিদেশের মাটিতে? সাহিত্য চর্চার সুযোগ কতটুকু? প্রচুর। সেখানে যদি ধরেন আপনার ফ্যাশনের সুযোগ থাকে, সাহিত্যের সুযোগ থাকবে না কেন? সেখানে যদি ডিস্কো নাচার সুযোগ থাকে, সাহিত্য সুযোগ থাকবে না? আপনি ভিনদেশে বসে বাংলা সাহিত্য চর্চা কতটুকু সম্ভব? কোনোই ভিনদেশ আমি মনে করছি না তো এখন। কারণ কি, যখনই ডিজিটাল, এটা হচ্ছে প্রযুক্তির আশীর্বাদ। যখন করোনা হলো, সবচেয়ে বেশি আমি বাংলাদেশে টক শো করেছি ওই সময়টাতে। কারণ অন্য সময় তো আমাকে আসতে হয়, ওই সময় তো আমাকে আসতে হয়নি, আমাকে যুক্ত করেছে বারবার। সময় বরং আমার মেলে না বলে আমি অনেকগুলি করতে পারিনি। তো আমি তো আরো ঘনিষ্ঠ হয়েছি আমার দেশের সাথে। আমি এটা বলি, এটা খুব ভালো পয়েন্ট বলেছেন আপনি, যে আপনি কত মহিলা যে এখন সিডনিতে লেখালেখি করেন, শক্তিশালী। আমি কিন্তু বিস্মিত হচ্ছি, আমি দেখছি, আমি বিস্মিত হচ্ছি। অনেকগুলো অনুষ্ঠানে আমি যাই। এবং আরেকটা কথা আপনাকে বলি, দেখবেন অনেকে, এটা আমাদের ইতিহাসের একটা ধারা, ঋষি অরবিন্দ থেকে, রবীন্দ্রনাথ থেকে, হুমায়ুন আহমেদ থেকে, জাফর ইকবাল থেকে, বিভিন্ন দেখবেন যারা বিদেশে গিয়েছে, কিছুদিন থেকে আবার এসেছে, তারা কিন্তু শক্ত একটা বুনিয়াদ প্রতিষ্ঠা করতে পেরেছে। এটার কারণ হচ্ছে তারা প্রাচ্য পাশ্চাত্যের মিলন ঘটাতে পেরেছে, ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পেরেছে। যারা একেবারে থেকে গেছে তারা মাইনাস হয়ে গেছে। শহীদ কাদরী কত বড় মাপের কবি, আমি যদি একেবারে থেকে যাই মাইনাস হয়ে যাব। কিন্তু এখন যেটা হয়েছে, যুক্ত হওয়ার, আবার রবীন্দ্রনাথের কথা বলি যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আমি সবার সাথে যুক্ত হতে পারি এখন, মুহূর্তের ব্যাপার। সত্যি
এবং ওখানকার বাংলাদেশিরা সারাক্ষণ বাংলাদেশের সাথে আছে। জি, আপনার কটা বই বের হয়েছে এখন পর্যন্ত? আমি এই ব্যাপারে একটু বহু প্রয়োজন ওই আমি মনে করি অল্প থাকাই ভালো। আমার ছড়ার বই আছে কয়টা হবে 3-4টা। আচ্ছা, একটা গল্পের বই আছে নারীর হৃদয় সবখানি এই নামে। প্রবন্ধের বই আছে দুটো কি 3টে। কলামগুচ্ছ যেটা কিছু লিখছেন, এটা আছে, ওই যে লেখার এটা চলছে। কবিতার বই আছে একটা দুটো, এরকমই। প্রাপ্তির জায়গাটাও আসতে চাই, আপনার কিছু পুরস্কার পেয়েছেন, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এগুলো তো ধরেন এখন 1984 সালে আমি গণগ্রন্থাগার আয়োজিত কবিতা ইয়েতে জাতীয় পুরস্কার পেয়েছি। তখন তো এই পুরস্কারগুলো এত বেশি ফেমাস হয়নি, এটাকেই বলা হতো যে এটা মানে আপনাকে এখন যেমন বায়োডাটা জমা দিতে হয় বা এটা, তখন কবিতা জমা দিতে হতো। আমি কবিতা জমা দিয়েছিলাম, প্রথমে বললো যে তোমাকে জেলা পর্যায়ে হয়ে গেছে। তা আমি ভাবলাম যে ছাত্র মানুষ 500 টাকা দিবে প্রাইজ বোন, এটা নিয়ে নেওয়া দরকার। দিল না, বললো যে না, যেগুলি প্রথম হয় ওগুলি বিভাগীয় পর্যায়ে যাবে। আমি বললাম যে যদি ওখানে ফেল হয় তোমার প্রাইজ বোন তুমি পেয়ে যাবে। বিভাগীয় পর্যায়ে বললো তুমি ওখানে ফার্স্ট হয়েছো, 2000 টাকার প্রাইজ বোন। আমি তো তখন বেপরোয়া হয়ে গেছি, বললো যে না, এটা জাতীয় পর্যায়ে যাবে। আর হবে না, আর আসে না খবর। 3-4 মাস পরে একটা টেলিগ্রাম এলো, আমি এটা পেয়েছি। এবং ফরচুনেটলি ওই সময় শিল্পকলায় সৈয়দ আব্দুল হাদী ছিলেন দায়িত্বে, বিশাল অনুষ্ঠান করিয়েছিলেন তিনি। তখন একজন মন্ত্রী ছিলেন আব্দুল মতিন, চোখের ডাক্তার, উনি প্রধান অতিথি। রুনা লায়লা এরা গান টান করেছে। একটা মাত্র টিভি ছিল, রাতারাতি চট্টগ্রামে ফেমাস হয়ে গেলাম আমি। দেশের বাইরেও সম্মাননা পেয়েছেন আপনি, সিডনিতে। ওটা হচ্ছে, এটা একটু আমি মানে বিনয়ের সাথে স্বীকার করতে চাই যে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট ভবনে অ্যাবরিজিনাল মাল্টিকালচারাল বলে রিওয়ার্ড বলে আদিবাসী এবং বহু জাতি এই প্রথমবারের মতো তারা এটা প্রবর্তন করেছে গত বছর, আগের বছর বোধহয়। এবং প্রথমবার একজন বাংলাদেশি লেখক হিসেবে আমি পেয়েছি এটা। আর গত বছর আমি যখন এখানে এসেছি তখন ওটা আমি নিতে পারিনি, পরে গিয়ে আমি পেয়েছি। ওটা হচ্ছে সার্কের সংগঠন হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, সাফাল 8টা দেশ, এখন আফগানিস্তানে ঢুকেছে। ওরা ওই কন্ট্রিবিউটর অফ দ্য ইয়ার এরকম মনে করে লেখক হিসাবে তাও বাংলাদেশ থেকে আমাকে প্রথম দিয়েছে। তো এটা আমি আসলে মনে করি আমার দেশের এবং মানুষের অর্জন। এটা যদি অনেক ভালো একটা সময় কেটেছে আপনার সঙ্গে, আপনার কাজের জন্য এবং আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা থাকছে। আপনাদের জন্য আমার অফুরন্ত শুভেচ্ছা এবং মাছরাঙা টিভির দর্শক শ্রোতাদেরকে ভালোবাসা জানাই। জি, অনেক ধন্যবাদ।